আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। নবম পে স্কেল অতি সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে কার্যকর করতে যাচ্ছে। নবম পে স্কেল মূলত কি? পে স্কেল মূলত কি? এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কাজ করে। আজকে নবম পে স্কেল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর ফলে কি হবে না হবে এবং এর পজিটিভ কি কি প্রভাব থাকতে পারে সমাজে, রাষ্ট্রে এবং এর নেগেটিভ কি কি প্রভাব থাকতে পারে সেগুলো সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। মূলত পে স্কেলটা নির্ধারণ করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের, অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের বেতন কাঠামো নির্ধারণ করার জন্য। এই পে স্কেলের মাধ্যমে নির্ধারিত হয় সরকারি কর্মচারীরা কে কোন গ্রেডে, প্রথম গ্রেড থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত কে কোন গ্রেডে থাকলে তার বেতন কি হবে, কত টাকা সে বেতন পাবে। বাংলাদেশে সর্বশেষ পে স্কেল ঘোষণা হয় 2015 সালে। বিগত সরকারের আমলে সর্বশেষ 2015 সালে যে পে স্কেলটি হয়, তারপরে কিন্তু এখন পর্যন্ত আর কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। অর্থাৎ প্রায় এক যুগ ধরে একই পে স্কেলে বেতন পেয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা। ফলশ্রুতিতে এই যে এক যুগের যে সময়কাল, এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে যে আহ, জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক মাত্রায়। খাবারের যে খরচ সেগুলো বৃদ্ধি পেয়েছে, বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু সেই 2015 সালের সর্বশেষ যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেই পে স্কেল অনুযায়ী চলছে। এখন এই যে পে স্কেল অনুযায়ী চলছে, প্রায় এক যুগ আগের পে স্কেল অনুযায়ী, এর ফলশ্রুতিতে কিন্তু নানা ধরনের অভিযোগ আসছে যে সরকারি চাকরিজীবীরা তারা এই পে স্কেলে, এই বেতনে তারা চলতে পারছে না। এবং বিশেষ করে যে অভিযোগগুলো আসছে সেগুলো আসছে মূলত হচ্ছে নিম্ন গ্রেডের যে সরকারি কর্মচারীরা আছে তাদের দিক থেকে অতিরিক্ত বেশি এক ধরনের অভিযোগ আসছে। এই অভিযোগ আসছে যে হচ্ছে যে গ্রেডের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যটাও আসলে অনেক বেশি হয়ে গেছে, বৈষম্যটাও বৃদ্ধি পেয়ে গেছে বেশি, এটাও কমিয়ে আনার জন্য অভিযোগ আসছে। তো এখন এই যে নবম পে স্কেল সরকার ঘোষণা দিতে যাচ্ছে, এর ফলে আসলে কি হতে পারে, এর দ্বারা কি হতে পারে? সরকার যে নবম পে স্কেল ঘোষণা করছে এর দ্বারা মূল যে বেতন, সেই বেতনের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে, বাড়ি ভাড়ার যে ভাতা আছে সেটা বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি বৃদ্ধি পেতে পারে চিকিৎসা ভাতা, এবং এর বাইরে বৃদ্ধি পেতে পারে ট্রান্সপোর্টেশন কস্ট। অর্থাৎ এই নবম পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের সব ধরনের ভাতা এবং মূল যে বেতন সেটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে সমাজে বা রাষ্ট্রে কি প্রভাব পড়তে পারে? সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে সরকারের বাজেট ঘাটতি হতে পারে। রাষ্ট্রের যে বাজেট থাকে, একটি নির্ধারিত বাজেট, সেই বাজেটে টান টান পড়তে পারে যদি না রাষ্ট্রের আয় বৃদ্ধি পায়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কিছুটা ভঙ্গুর পর্যায়ে রয়েছে এবং রাষ্ট্রের আয় বৃদ্ধি পায়নি বললেই চলে। এমত অবস্থায় নবম পে স্কেল অবশ্যই সরকারের বাজেটে এক ধরনের ঘাটতি সৃষ্টি করতে পারে, এ ধরনের সম্ভাবনা কিন্তু রয়ে যায়। আর এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে। কেন বেড়ে যেতে পারে? তাদের জীবনযাত্রার ব্যয়টা বেড়ে যেতে পারে এই কারণে যে যখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায় তখন কিন্তু আসলে বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পায়। তো যখন সবকিছুর দাম বৃদ্ধি পায়, সাধারণ মানুষ বা সরকারি চাকরিজীবী বাদে যারা আছেন তাদের কিন্তু আসলে তখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনযাত্রার ব্যয় কিন্তু তখন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ফলশ্রুতিতে কিন্তু তারা টানাপোড়েনের মধ্যে পড়ে যান। আর যখন এ ধরনের জীবনযাত্রার খরচ বেড়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করে। আর এই যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে আরও যেটা হতে পারে, সরকারের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে, যে উন্নয়নের খাতগুলো আছে, সেই উন্নয়নের খাতগুলোতে কিন্তু আসলে সরকারের ঘাটতি হতে পারে, আর্থিক ঘাটতি হতে পারে। আর এর দ্বারা যেই প্রভাবটা হয় সেটা কিন্তু রাষ্ট্রের উন্নয়ন অনেক সময় ব্যাহত হতে পারে বা প্রলম্বিত হতে পারে। আর এছাড়া কিছু পজিটিভ দিক যে নেই তা না, পজিটিভ দিকও আছে। যেমন সরকারি যে কর্মচারীদের যে পে স্কেলটা হচ্ছে, এই পে স্কেলের ফলে কিন্তু সরকারি কর্মচারীদের যখন বেতনটা বাড়বে তখন কিন্তু ক্যাশ ফ্লোটা বাড়বে
এই তাদের হাত থেকে ক্যাশটা কিন্তু আবার হচ্ছে রাষ্ট্রের আপামর জনগণ সবার হাতে ঘুরবে। তো যখন ক্যাশ ফ্লোটা বাড়বে তখন কিন্তু স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য, দেশের ব্যবসা বাণিজ্য চাঙা হতে পারে। তবে আহ, যেহেতু ব্যবসা বাণিজ্য চাঙা হতে পারে এটা যেমন সত্য, আবার মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। ক্যাশ ফ্লো যখন বেড়ে যায়, অর্থাৎ ক্যাশের ফ্লোটা যখন অতিরিক্ত থাকে, তখন কিন্তু আবার হচ্ছে যে জিনিসপত্রের দাম মূল্যস্ফীতির শিকার হয়ে যায়, তখন কিন্তু মানুষ মূল্যস্ফীতির মধ্যে পড়ে যায়, রাষ্ট্র ইনফ্লেশনের মধ্যে পড়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আসলে এর মধ্যে রয়ে গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে এই পে স্কেল বৃদ্ধি করাটা আসলে কতটা যৌক্তিক হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখে থাকি, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সরকারি অফিসগুলোতে সেবা প্রদানের ক্ষেত্রে এক ধরনের অভিযোগ রয়েছে দুর্নীতির, যে সরকারি কর্মচারীরা তারা হচ্ছে যে ঘুষ ছাড়া অথবা হচ্ছে দুর্নীতির আশ্রয় নেওয়া ছাড়া তারা আসলে হচ্ছে সরকারি দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে চান না বা করেন না। এ ধরনের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে এবং অভিযোগের মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যখন বেতন বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, তখন কিন্তু আসলে দুর্নীতিটা রোধ হয় বা কমে, ব্যাপারটা আসলে এমন না। দুর্নীতি কিন্তু হচ্ছে এটা মানুষের নৈতিক ব্যাপার। যেই নৈতিক ব্যাপারটা হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্য রাখার কোনো বিষয় না। অর্থ না থেকেও মানুষ হচ্ছে সৎ থাকতে পারে, অর্থ কম থেকেও সৎ থাকতে পারে, আবার অর্থ বেশি থেকেও কিন্তু সে অসৎ হচ্ছে। এই ধরনের উদাহরণও কিন্তু অনেক আছে। সো যেটা হচ্ছে যে যখন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে দুর্নীতির পরিমাণটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, তখন কিন্তু ঘুষের রেটটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। যদি এই কথাগুলো আসলে খুব একটা এভাবে বলা ঠিক না, কিন্তু হচ্ছে বাস্তবতাটা হচ্ছে আসলে অনেকটা এরকম। তো যখন এ ধরনের দুর্নীতি বা ঘুষের হার বৃদ্ধি পায়, তখন কিন্তু আসলে সাধারণ মানুষের উপরে সেটার নেতিবাচক প্রভাব পড়ে। তো যখন সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ে, তখন কিন্তু সেটা আসলে রাষ্ট্রের সব প্রত্যেকটা অঙ্গকে তখন কিন্তু সেটা সাফার করায়। তো সরকারও সেটার দ্বারা কিন্তু এফেক্ট হয়, কারণ সরকারের উপরে কিন্তু জনগণের একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে মাথায় রাখতে হবে। অন্যদিকে যেটা আছে, যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন চাকরিজীবীরা তারা আন্দোলন করেছেন, দাবি দাওয়া করেছেন। যেমন আমরা যদি বলে থাকি যে এমপিও ভুক্ত যে শিক্ষকগণ আছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে তারা অবসর করার 4 বছরের মধ্যেও তারা তাদের অবসরের টাকা পাচ্ছেন না। এখন তারা যে তাদের অবসরের টাকাটা পাচ্ছেন না, অবসর করার 4 বছরের মধ্যেও কেন পাচ্ছে না? এই অবসরের টাকার মধ্যে কিন্তু তাদের হচ্ছে যে আহ, তাদের ফান্ড থেকে যে টাকাটা, বেতন থেকে যে কেটে রাখা হয়, সেই টাকাটাও আছে, অর্থাৎ তাদের দেয়া টাকাটাও কিন্তু এর মধ্যে আছে। তো তাদের দেয়া টাকাটাও যে সরকার এই তাদের অবসরে যাওয়ার 4 বছরের মধ্যে দিতে পারছে না, এর ফলশ্রুতিতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা যেহেতু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, বেতন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে, শারীরিক অক্ষমতা তৈরি হচ্ছে, শারীরিক নানান জটিলতা তৈরি হচ্ছে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অন্য দিক থেকে তারা কিন্তু তার অবসরের টাকাটা পাচ্ছেন না। তো ফলশ্রুতিতে কিন্তু হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী, তাদের পরিবার সহ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তো নবম পে স্কেলের সাথে এটা সামঞ্জস্যটা সরকার করতে পারতো এভাবে হচ্ছে যে নবম পে স্কেল দেওয়ার যৌক্তিকতাটা এখন আসলে কতখানি সেটা বিবেচনা করার সাথে সাথে এটা কম্পেয়ার করা উচিত ছিল যে এমপিওভুক্ত শিক্ষকদের যে টাকাটা, সেই টাকাটা এমপিওভুক্ত শিক্ষকদেরকে আগে প্রদান করাটা উচিত। কারণ হচ্ছে গিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের টাকাটার মধ্যে তাদের নিজস্ব টাকাটাও আছে, তাদের বেতন থেকে যে টাকাটা প্রতি মাসে কেটে রাখা হতো সেটাও আছে। সো এটা তাদের পাওনা টাকা এবং তাদের নিজেদের বেতন থেকে কেটে রাখা টাকা। সুতরাং আমার মনে হয় যে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য আগে দেওয়া উচিত ছিল এই নবম পে স্কেল করার আগেও, বাস্তবায়ন করার আগেও, যে যাতে করে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বেতনটা অবসরের ঠিক 2 মাস, 3 মাস বা 6 মাসের মধ্যে পেয়ে যায়। এ সংক্রান্ত কিন্তু মহামান্য হাইকোর্টের একটি আদেশও আছে যে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা যেন তাদের রিটায়ারমেন্টের 6 মাসের মধ্যে তাদেরকে যেন অবসর ভাতার সব টাকা পয়সা দিয়ে দেওয়া হয়। তো হ্যাঁ, মহামান্য হাইকোর্টের এই রায়টাও বাস্তবায়নের কিন্তু বিষয় আছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নবম পে স্কেল এটা অযৌক্তিক আমি বলবো না, তবে হচ্ছে এর চেয়েও গুরুত্বপূর্ণ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি যে তাদের অবসরে যাওয়ার 4 বছরের সময় লাগে তাদের অবসর ভাতা পেতে, যেটা তাদেরকে অনেক কঠিন সিচুয়েশনের মুখোমুখি করে। তো সেক্ষেত্রে নবম পে স্কেল দেওয়ার আগে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের টাকাটা সরকার আগে দেওয়ার
ব্যবস্থা করতে পারতো, ফান্ডে টাকাটা দিতে পারতো, যাতে করে হচ্ছে গিয়ে যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন অবসরের 6 মাসের মধ্যে তাদের অবসরের ভাতাটা পুরোপুরি পেয়ে যায়। তো নবম পে স্কেল নিয়ে এই ছিল আজকের মতো আমার বিশ্লেষণ। আশা করি সরকার এই বিষয়টাকে নিয়ে এখনো গুরুত্ব দেওয়ার সুযোগ আছে, সময় আছে, গুরুত্ব দিবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।